আর্লি জিওদিল ইঞ্জিন। সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখছেন সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। আমি চৌধুরী মুরাদ। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন প্রতি সপ্তাহে এই সময় এই দিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আজকেও ঠিক যথারীতি সেই ধরনের একটি প্রাসঙ্গিকতা রয়েছে, আর সেই প্রাসঙ্গিকতা হচ্ছে প্রবাসী অধিকার ও প্রবাসীদের করণীয়। সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমরা এবারে আজকের প্যানেলে যথারীতি দুজন অতিথি রয়েছেন, সে সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব সে বিষয়ে তারা তাদের মতামত ব্যক্ত করবেন। আমি পরিচয় করে দিচ্ছি, আমার বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নিজাম এম রহমান। জনাব রহমান সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি কেমন আছেন? থ্যাংক ইউ জনাব মুরাদ ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য। খুব ভালোই লাগতেছে। একটা দিস ইজ আওয়ার ফেভারিট সাবজেক্ট অ্যাকচুয়ালি। কমিউনিটি ফোকাস ইজ আওয়ার জব. Because you representing, from Probashi Odhikar Porishod, which is name of your organization. So always, working for our community. How to develop is any error or any problem, so like you stood up for them, from your organization, which is Probashi Odhikar Porishod. ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জনাব নিজাম এ রহমান সাহেব হচ্ছেন প্রবাসী অধিকার পরিষদ, একটা অর্গানাইজেশন রয়েছে প্রবাসীদের নিয়ে যারা সোচ্চার এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সেই সংগঠনের তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। জনাব প্রেসিডেন্ট সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে পরিচিত হলাম। আমি চাচ্ছি আমার ডানে রয়েছেন জনাব শাহেদ হোসেন। তিনি, আমি এই জন্য হাসছি, তিনি আমাদের এলাকার লোক, সেই জন্য সবই আমাদের বাংলাদেশের। জনাব শাহেদ সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা অবশ্যই খুবই ভালো আছি। আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আপনাকে অনেক স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বললাম তিনি হচ্ছেন শাহেদ হোসেন সাহেব। তিনি হচ্ছেন প্রবাসী অধিকার পরিষদ, এই সংগঠনের তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন এবং কমিউনিটির বিভিন্ন ধরনের উত্থাপিত বিভিন্ন ধরনের অধিকার, তারপরে তাদের সমস্যার সমাধানে যিনি সোচ্চার রয়েছেন, এই দুজন নেতা আমাদের এখানে নেতৃবৃন্দ রয়েছেন প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আগেই বলেছি আজকে যে অনুষ্ঠানের সূচনা করব বা আমরা প্রতিপাদ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্রবাসীদের অধিকার ও প্রবাসী কমিউনিটির করণীয় যে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যাচ্ছি আমরা জনাব নিজাম এম রহমান সাহেব। জনাব নিজাম এম রহমান সাহেব, সম্প্রতি আমরা দেখেছি 3-4 সপ্তাহ পূর্বে যে জিনিসটা হচ্ছে, আপনারা প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাব একটি প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্স বিষয় ছিল এনপিআর, যেটা হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশে যারা রয়েছেন, যেমন আমাদের প্রজন্ম, আর কথা আমাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছেন, তারা বাংলাদেশের ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তারা বাংলাদেশে যেতে তাদের যে নো ভিসা রিকোয়ারমেন্টের একটা স্টাম্প লাগবে, সেই স্টাম্প ছিল 45 পাউন্ড। সেখান থেকে প্রায় 75 পাউন্ড করা হয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে 40 পাউন্ড হঠাৎ করে বেড়ে গেল। এবং সেই বিষয় নিয়ে আপনারা কেন এই প্রেস কনফারেন্সটা করেছেন? প্রথমে যেটা হলো যে নন ভিসা রিকোয়ার, এটা কি আমরা বুঝতে হবে। ইট ইজ জাস্ট এ সিম্পল স্টাম্প। দেন আমরা এনআরবি বা আমরা এই যে বাংলাদেশের নাগরিক বা আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি, এটা বুঝতে হবে। যদি আমরা থাকি তাহলে আমাদেরকে কেন এই যে নো ভিসা রিকোয়ার স্টাম্পটার এই ফিটা দেওয়া, এইটাই আমাদের সমস্যা। আমরা কেন ফি দেব? আমরা বাংলাদেশের সাথে সব সময় থাকি। আমরা বাংলাদেশে যখন কোনো ধরনের এই সিগনিফিকেন্ট কোনো ধরনের ইস্যু আসে, আমরা বাংলাদেশের পাশে দাঁড়াই এবং থাকবো, সবসময় আসি। মুক্তিযুদ্ধ থেকে ধরে এখন পর্যন্ত যদি কোনো ফ্লাড হয়, কোনো ধরনের এই ডিজাস্টার হয়, এটাতে সাপোর্ট দেওয়ার জন্য প্রথমেই আমরা প্রবাসীরা থাকি। তো আমাদের প্রবাসীর উপরে এই ধরনের ফি দেওয়া আমাদের কাছে এটা একটু কেমন আনএক্সেপ্টেবল।
ওকে, আর যদি বা ফি বা ওই ধরনের সেই জায়গায় আপনাদের যৌক্তিকতা কি ব্যাপার? এখানে হয়তো এমনও থাকতে পারে, তারা দেখাতে পারে যে আমাদের এইখানে একটা হাই কমিশনার যে অফিস বেয়ারার এবং যারা রয়েছেন তাদের এই এক্সপেন্সগুলো বেয়ার করার জন্য এই ধরনের ফিজের মাধ্যমে আমরা তো বাড়াতেই পারি। প্রথমে যেটা হলো এক্সপেন্স, এটা তো মানে ম্যানেজমেন্ট দে হ্যাভ দেয়ার প্ল্যান অলরেডি। এটা তো আমাদের প্রবাসী থেকে নিয়ে এখানে হাই কমিশন চালাইতে হয় না, সব দেশেরই এমবেসি আছে, সবারই এমবেসি মানে চলতেছে। আপনি বলতে চাচ্ছেন যে এরা বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করছে এইখানে হাই কমিশন, সেইখানে বাংলাদেশ সরকারের দায়িত্ব রয়েছে এই যে প্রবাসী, কারণ প্রবাসী তো রেমিটেন্স পাঠাচ্ছে, সেইখান থেকে তো তারা এই যে সুবিধা ভোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের সবচেয়ে বড় অবদান, সেই জায়গায় তাদেরকে অ্যাবিউজ কেন করা হবে? দ্যাটস কারেক্ট, ডেফিনেটলি ইট ইজ হ্যাপেনিং, সবসময় এটাই হচ্ছে। শুধু এটা নয় তো, আমাদের প্রবাসীদের সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রবলেম আছে, তার মধ্যে যেন এই যে নিউ ইস্যু সাডেনলি এটা আসাও একটা ডাউটেবল, যেন এটা কেন সাডেনলি আসলো। এবং আমরা সবাই জানি আমাদের নতুন এই যেন এই এমবেসিতে নতুন একটা হচ্ছে, ট্রানজিশন হচ্ছে। এখানে আমাদের ভারপ্রাপ্ত হাই কমিশনার সাহেব আসছেন, উনি আসতেই এখন যখন মানে এইগুলো সাডেনলি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটার জন্য একটা কোয়েশ্চনেবল যে হঠাৎ করে আপনি অফিসে আসার পরেই এগুলো কেন সাডেনলি ইস্যুস। হ্যাঁ, শুধু এইটা নয়, সাডেনলি বলতে আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনে যখন দায়িত্বরত আগের যে হাই কমিশনার ছিলেন তিনি হয়তো ছুটিতে বা যে কোনো কারণে এখন ডেপুটি হাই কমিশনার দায়িত্ব রয়েছেন হযরত আলী খান সাহেব, যতটুকু আমরা জানি। তো সেই ক্ষেত্রে কি অসুবিধাটা কি বা সুবিধাটা কি হচ্ছে? এই হযরত আলী সাহেব আসার আগে যখন হাই কমিশনার যিনি গেছেন এই যে মুনা তাসনিম, উনি তো সৈয়দা মুনা তাসনিম, উনি যখন গেলেন তার আগ পর্যন্ত ওই ধরনের কোনো ইস্যু ছিল না। যদি বাংলাদেশের কোনো ধরনের প্ল্যান ছিল যেন এটা ইনক্রিজ করার, তাহলে এটা কনসালটেন্সি চলতো। আর আমরা ক্লোজলি এমবেসির সাথে কাজ করি, আমরা যেহেতু আমাদের সংস্থা ছাড়াও আরও অন্যান্য সংস্থা আছে যাদের সাথে আমরা কাজ করি, যেমন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ, যেটা ডক্টর হাসনা সাহেবের সাথে আজকে কথা হয়েছে, উনি কনফার্ম করছেন যে দিস ইজ নট এ ইস্যু অ্যাকচুয়ালি ফ্রম বাংলাদেশ, এই ইস্যুটা হয়তো লোকালিটি থাকবে, এটা লোকাল ইস্যু। উনি আমাকে এটাও বলছেন যে ওনার অ্যাকর্ডিং টু হিম এইটা হলো আমাদের লন্ডন হাই কমিশনের ইস্যু, বাট এখন এটা দেখে অন্যান্য হাই কমিশনরাও এটার ফিটারকে ইনফ্লুয়েন্স হচ্ছে, বুঝছেন, এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে। বাট ইট ইজ হিজ ইস্যু। পারহ্যাপস আমাদের যে এমবেসি, ওরা আমাদেরকে বেশি বোঝার উচিত ছিল, বুঝছেন। আপনি বলতে চাচ্ছেন যে কোনো ধরনের যদি কোনো এই যে এনবিআর ইস্যু হয়, অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশি আমরা যারা প্রবাসী রয়েছি তাদের যে কোনো ইস্যুতে কনসালটেন্সি দরকার, যে তারা যারা রয়েছেন এমবেসিতে যে আমরা এইভাবে এগুলো, এবং দেখেন একজন এরা তো সরকারকে রিপ্রেজেন্ট করে, পাবলিককে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে। সরকার যখন কোনো ধরনের নীতি নির্ধারণের ব্যাপারে তারা হয়, সকলে মিলে কিন্তু তাদের একটা বোর্ডে কিন্তু এটা বলে যে আমরা এটা ইমপ্লিমেন্টেশন করব, সেখানে কতটুকু মেরিটস অ্যান্ড ডিমেরিটস আছে সেগুলো বলা হয়। কিন্তু এইখানে দেখা যায় এই ধরনের কোনো না, তাদের ইচ্ছা মতো। আপনি ডক্টর হাসনা সাহেব বলছেন আই থিঙ্ক হি ইজ ইন হসপিটালাইজ, তো সেখান থেকে অসুস্থ, তারপরে আপনাদের সাথে যোগাযোগ আছে, তিনি কমিটির জন্য কাজ করে যাচ্ছেন, এবং তিনি বলছেন যে না, বাংলাদেশ সরকারের এখানে কোনো নোটিফিকেশন বা ইনফরমেশন নাই, উইদাউট ইনফরমেশন হাউ দে ইনক্রিজ সাম সর্ট অফ থিংস ইন ইয়ার ইজ ইলিগেল। আমাদের এই 30 জন ডেলিগেট বাংলাদেশে গেছিলেন এবং প্রধান উপদেষ্টা সাহেবের সাথে ওরা বসছিলেন, এই ইস্যু নিয়ে তখনও কথা হয়। যদি এই ধরনের কোনো ইস্যু দেশের সরকারের থাকতো, মাইন্ডে থাকতো, তাহলে এই যে 30 জন ডেলিগেট সবাই প্রবাসী কিন্তু, হ্যাঁ, এখানে লন্ডনের মেজরিটি, বাট লন্ডন ছাড়া মানে ইউকের মেজরিটি, তাছাড়াও বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া থেকে এবং এই যে নরওয়ে, সব দুনিয়ার সব জায়গা থেকে এই যে আমাদের এই সংগঠনের মাধ্যমে ওরা গেছিলেন, এবং প্রধান উপদেষ্টার সাথে একটা লং মিটিং চলছিল অনেক সময়ের জন্য। হ্যাঁ, এটা শেডিউল ছিল মিটিংটা, এবং আমাদের প্রবাসী যে সব সমস্যা এবং মানে সব ধরনের ইস্যু আসতেছে আপনার কাছে প্রবাসীদের সমস্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আপনারা মিটিং করেছেন, আমরা দেখেছি তারা আপনাদের রিসিপশন করেছেন। কতটুকু কাজ হবে বা না হবে সেগুলা আপনারা জানেন। আমি চাচ্ছি জনাব শাহেদ হোসেনের সাথে আমার চলে আসে সরভাইয়ের কথা, কারণ সরভাই আমাদের খুবই পরিচিত, সেটা আপনার বড় ভাই। সেদিকে চাচ্ছি না, আসলে কথা হচ্ছে যে জনাব শাহেদ হোসেন সাহেব, একটা জিনিস হচ্ছে যে প্রবাসীদের আমরা সবসময় বলা হয় যে প্রবাসী আমরা হচ্ছি রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে যারা স্বাধীন করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যারা রেমিটেন্স বা বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন সর্বক্ষেত্রে
সেই জায়গায় তাদেরকে মুক্তি বলা হয় রেমিটেন্স যোদ্ধা। সেই রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্নভাবে এই ধরনের উইদাউট এনি নোটিফিকেশন ইফ দে আর ডুইং এনিথিং এলস, আপনি কি মনে করেন একজন লাগে হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজিং? হ্যাঁ, অবশ্যই। আমরা ওই যে সুন্দর সুন্দর কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের সাহায্যে, আমাদের বলতে আমাদের হয়তো পূর্বপুরুষদের সাহায্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময়ে কিভাবে আমরা দেশের জন্য অবদান রেখে যাচ্ছি, এগুলো আমরা মুখের কথা শুনতেই থাকি। যে সরকারি ক্ষমতায় আসেন একই কথা আমরা শুনি, বা বিভিন্ন সংগঠন বাংলাদেশ থেকেও একথাই বলা হয় যে আমরা বাংলাদেশের জন্য করে যাচ্ছি এবং আমরা যে করছি এটা কিন্তু সত্য। আপনারা সবাই আছেন এই সাথে। আমরা বাঙালিরা এখানে যারা আছি শুধু লন্ডনে না, পুরা ইউরোপে, আমেরিকায়, মিডল ইস্টে যারাই আছি, আমরা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের ইনকামের একটা সিংহ অংশ কিন্তু বাংলাদেশে যাচ্ছে এবং এইটা আমাদের দেশ গড়ার কাজে ব্যবহার হচ্ছে। এটা যে শুধু আমাদের ফ্যামিলির জন্য কাজ হচ্ছে তা না, সাথে সাথে দেশেরও উপকার হচ্ছে। বা এই কথাগুলো আমরা অ্যাপ্রিসিয়েশন মুখের মাধ্যমে শুনতে পাই কোনো সাংগঠনিক ক্ষেত্রে, বাট যখনই কোনো কিছু আমাদের তরফ থেকে উঠায় নেওয়ার সুযোগ আসে, আমরা কিন্তু 1/70 পে করি। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ক্যাশ কাও। সো আমরা অনেকটা এরকম যে টাকা নিতে হলে ঠিক আছে, প্রবাসীদের থেকে যা পারা যায় নেওয়া যায়। এই যে নো ভিসা রিকোয়ারমেন্টের যে ফিটা, এখনও বেশ এটা নিয়ে আমরা একটু বেশি সোচ্চার হয়েছি, কারণ যেহেতু ফিটা ওনারা অলমোস্ট ডাবল করে ফেলছেন। বাট ইনিশিয়ালি যখন ওই 40 পাউন্ড ছিল তখনও একটা কোয়েশ্চেন কিন্তু থেকে যায়। আমরা কিন্তু আসলে এই কথাবার্তাগুলো আমরা শুরু করেছিলাম এই ফিটা ইনক্রিজ হওয়ার আগের থেকেই, যে আমরা প্রবাসীরা কেন এই ফিটা দেব, ইভেন ওই 40 পাউন্ডটাই কেন দেব? আমাদের কি দেশের প্রতি কোনো দান নাই? আমরা যে রেমিটেন্স দিচ্ছি, আমরা যে দেশকে ভালোবাসছি, আমরা যতবার বাংলাদেশে যাই আমরা তো গিয়ে ওখানে টাকা খরচা করি, টাকা স্পেন্ড করি। তো এইটার উপরে আমরা যখন ইউরোপের কোনো দেশে যাই বা ইভেন মনে করেন আমরা সাউদিতে যাই, ওখানে আপনার জন্য এক বছরের একটা ভিসা দিয়ে 100 পাউন্ড দিলে আমরা কিন্তু ওই দেশের নাগরিক না, আমরা ভিজিট করতে যাচ্ছি বা উমরা করতে যাচ্ছি। আর সেই জায়গায় আমার নিজের দেশে আমি যাব, ওইখানে যাইতে হলে আমার একটা আলাদা স্ট্যাম্পের দরকার হয় এবং ওইটার জন্য ফি পে করতে হয়। যদি সামান্য একটা ফি হয়তো টোকেন হিসাবে, সেইটা দিতে আমরা রাজি আছি। বা আমাদের এমবেসি কিন্তু এত যে টাকার অভাবে আছেন তা কিন্তু না। আপনারা যদি দেখেন আমরা খুবই রাজকীয় বিল্ডিংয়ে আমাদের এমবেসিগুলো থাকে বা হাই কমিশনগুলো থাকে, শুধু যে ইংল্যান্ডে তা না, অন্যান্য জায়গাতেও। এবং এইখানে যারা অফিসাররা থাকেন তাদের সবার অলমোস্ট হায়ার পজিশনে যারা আছেন সবারই নিজস্ব ড্রাইভার থাকেন, সাথে প্রোটোকল অফিসার থাকেন এবং অনেক কিন্তু ওনাদের খরচের বহর কিন্তু প্রচুর। সো সেই হিসাবে এমন না যে আমাদের এই 70 পাউন্ড না হলে বাংলাদেশ গরিব হয়ে যাবে, তা কিন্তু না। কিন্তু এইটা এক ধরনের অধিকার ফলানো আমাদের উপরে। আপনি আপনার কথার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি, যে জিনিসটা হচ্ছে যে সবসময় বলা হয় যে নতুন প্রজন্মদের বাংলাদেশমুখী করতে হবে, নতুন প্রজন্মকে এখানে ইনভেস্ট করতে হবে সবগুলা। গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের একজন উপদেষ্টা ছিলেন, উনি বলেছেন আপনারা তো এস্টাবলিশড। তা আমি বলছি ইটস লাইক ইটস নট অল দ্য উই আর পিপল আর এস্টাবলিশ, সো আপনাদের দৃষ্টিতে হয়তো থাকতে পারে যে আমরা উন্নত বিশ্বে আছি, কিন্তু এইখানে অনেক সো মেনি বাংলাদেশি আর রিলাই অন টু দেয়ার ফুড ব্যাংক। আপনার সেই জায়গায় সেখানে বাংলাদেশে মনে করেন ওইখানে বাংলাদেশে যেভাবে লিল্লা খাওয়া হচ্ছে এই জন্য হচ্ছে, আপনারা কি মনে করেন এইখানে আপনারা হয়তো সাদা চোখে দেখছেন কিন্তু এইখানে দেখছেন না, তখন কিন্তু কিছু বলে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এনকারেজ করার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য এই যে আমাদের নতুন প্রজন্মের তারা তো নতুন প্রজন্ম এখানে যারা জন্মগ্রহণ, তারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, এখন তাদের উত্তরাধিকারের সূত্রে তারা তো বাংলাদেশের নাগরিক, সেইখানে নাগরিকত্ব তাদের নো ভিসা রিকোয়ার্ডিটা, বাবার যদি পাসপোর্ট থাকে তাহলে কেন তাদেরকে পাসপোর্ট দেওয়া হয় না? হ্যাঁ, এবং এখানে দেখা যায় মানুষে, আপনি কি মনে করেন যে এখানে অসম্মানী করা হচ্ছে বাংলাদেশ বা প্রবাসী যারা রয়েছে? হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছিলাম যে এইটা তো আমাদেরকে অসম্মানী করা হচ্ছে। বাংলাদেশে যাওয়া, বাংলাদেশের নাগরিকত্ব, এইটা আমাদের রাইট। ওকে, যদি এরকম অ্যাডমিনিস্ট্রেশনের খাতিরে যদি এরকম কিছু করতে হয় যে আপনারা আমাদেরকে একটা লিস্টের মধ্যে ঢুকায় নিয়ে আসবেন বা কোনো এক ধরনের একটা লাইফ লং একটা আইডি দিয়ে দেবেন, বাংলাদেশে যেরকম আমাদের ন্যাশনাল আইডি আছে বা এরকম কোনো কিছু একটা। এখন আমার হাতে যদি আমার বাংলাদেশে, যেমন আমি পার্সোনালি আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি আছে, কিন্তু তারপরেও আমি যদি আমার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আমি সফর করতে হয়, তাইলে আমাকে হয় ভিসা নিতে হবে, নইলে নো ভিসা রিকোয়ারটা লাগতে হবে। এর তো কোনো কারণ দেখি না আমি, কারণ আমার ন্যাশনাল আইডেন্টিটিটা কিন্তু প্রুভ করতেছে যে আমি বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক। তারপরেও আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাইতে হলে আমাকে এই ফি দিয়ে এবং এই 1 দিন 2 দিন হাই কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে তারপরে এটা করতে হইতেছে। তো এইটা এক ধরনের হয়রানি,
এবং এইটার মাধ্যমে আমাদেরকে অপমান করা হচ্ছে। এখন আমি যখন প্রথমেই মনে করেন এই দেশে যারা বাচ্চারা বড় হচ্ছে বা তাদেরকে নিয়ে বাংলাদেশমুখী করাটাই আমাদের এক ধরনের চ্যালেঞ্জ, কারণ তারা চিন্তা করতেছে আমি ইজিপ্টে যাব অথবা আমি ফ্রান্সে যাব, আমি আমেরিকাতে যাব, বাংলাদেশে গিয়ে ওখানে অনেক ধরনের সমস্যা আসে, সে যাইতে চাইতেছে না। তারপরে যখন আমরা এই জিনিসগুলো সে শুনতেছে যে ওখানে যাইতে হলে একটা ছেলে যদি 18 বছর হয় তাকে নিজে যাইতে হইতেছে এমবেসিতে, তো এইগুলা কিন্তু বাধা সৃষ্টি করা। তো এই বাধা সৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু আমাদের আগামী প্রজন্মকে বাংলাদেশমুখী করছি না। বাংলাদেশ একটা বন্ধুসুলভ রাষ্ট্র, আমাদের নিজের রাষ্ট্র, এইটা মনে হচ্ছে না। তারপরে উপরন্তু এগুলার পরে যখন বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পরে হয়রানি হয় এবং আসার সময়তেও হয়রানি হয়, এই বিগত সপ্তাহগুলো কিন্তু আমরা দেখতেই আছি। সবাই বলে যে প্রবাসীরা যখন, একটা প্রসঙ্গে আসছে, প্রবাসীরা যখন এয়ারপোর্টে যাবে তাদের ফুলের তোড়া দিয়ে তাদেরকে অভিবাদন জানানো হবে, তাদের স্বাগতম জানানো হবে। আমি দেখলাম গত কয়েকদিনে এয়ারপোর্টে হ্যারাস করলেন 2 জন প্রবাসী এবং তাদের রক্তাক্ত করা হলো, ফ্যামিলির সামনে রক্তাক্ত করা হলো। এই ফুলের বদলা কি এই রক্ত দেয়া? আপনি এটা কীভাবে দেখছেন? এইটাই, যখন টাকার দরকার হয় প্রবাসীরা আমরা হলাম গিয়ে সবার জন্য বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, কিন্তু যখনই টাকা উঠায় নিতে যাবে এইটার জন্য আমাদেরকে সামান্য একটু তেল দেওয়া হবে, তারপরে টাকা পাওয়ার পরেই আমরা আর কেউ না। এই যে যাওয়ার আগেও আমাদেরকে হ্যারাস করা হবে, যাওয়ার পরেও হ্যারাস করা হবে। আমাদের যাদের মনে করেন কোনো ব্যবসা আছে, কিছু আছে, প্রত্যেকটা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং এটা যে কেন করা হয় এটা বোঝা যায় না। মানে 100% যে সবাই করতেছেন তা না, বাট মেজরিটি আমরা এই স্টোরিটাই শুনতেছি যে আমাদের দেশে যাওয়াটার বিরুদ্ধে যেন আমরা না যাই এই ব্যবস্থাটাই করা হয়েছে। মুখে বলা হচ্ছে যে as like as you know, you go tie up on the feet and hands and everything and put in the water, and if you say okay you swim লাইক দিস, আপনার হাত পা বেঁধে যদি পুশ করে ফেলে দিয়ে আপনি বলেন সাঁতার কাটতে থাকেন, তাহলে যেভাবে অবস্থা আর কি মনে হচ্ছে যে আমাদেরকে মুখে বলা হচ্ছে কিন্তু আদারকে অ্যাবিউজ করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ চাচ্ছি জনাব নিজামুর রহমান সাহেব। জনাব নিজামুর রহমান সাহেব, আপনারা এই যে আপনার সংগঠনের মাধ্যমে অনেক কিছু করে যাচ্ছেন, কিন্তু এতগুলো যে জিনিসটা আমাদের সাহেব সাহেব বলছেন যে বাংলাদেশে গতকালকেও একজন অ্যাবিউজড হলো এয়ারপোর্টে, গত সপ্তাহে আরেকজন হলো, তার ফ্যামিলির সামনে রক্তাক্ত বেড়ে দেওয়া হলো। যে এই যে অবস্থা আপনারা তো এইখানেও আপনারা ফাইট করছেন বিভিন্ন অধিকারের জন্য এবং ওয়ার্ল্ড ব্যাপারে আপনাদের একটা অবস্থান রয়েছে। তো এই যে এগুলা কেন করা হয় আপনি মনে করেন? এটা কেন করা হয় যে বাংলাদেশের প্রবাসীদের জন্য এটা ভিন্ন মতের প্রকাশ, অথবা তারা হেট্রেট, অথবা আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই প্রবাসীদের এই করা উচিত কিনা? আমাদের প্রবাসীদের যে মেইন যে সমস্যাটা হলো, এটা হলো আমরা যে মেইন ইস্যুটাতে আমরা স্ট্রাগলিং করতেছি, এটা হলো আমাদের বিলঙ্গিনটা এখন এস্টাবলিশ হচ্ছে না হচ্ছে। যেখানে এই প্রবাসী ধরেন আপনার ইউকেতে যারা আছি, আমাদের উই ক্যানট সে আমরা এই দেশেরই নাগরিক, এথনিক মাইনরিটি, আমাদেরকে একটা ক্যাটাগরিতে পালানো হয়েছে। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখা যাবে ব্রিটিশ এশিয়ান, ব্রিটিশ এথনিক অরিজিন, ইভেন আফটার 3rd generation here, but there is when you going to fill a form, so you have to mention origin. That's right. সো এই বিলঙ্গিংটা আমরা দিস ইজ হোয়াট আওয়ার অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং। আমরা বিলঙ্গিংটার ইস্যুটাকে কীভাবে আমরা একটু লাইটেড করে কীভাবে আমরা এটাকে পিছিয়ে রাখতে পারি, হাউ উই ক্যান ইন্টাগ্রেটেড টু এজেন সোসাইটিগুলোতে। ধরেন আপনার ইউরোপে বা আমেরিকাতে বা ইয়েতে ব্রিটেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে যাচ্ছি আমাদের বিলঙ্গিংয়ের প্রবলেম হচ্ছে। অন দ্য টপ যখন আমরা বাংলাদেশে যখন যান আপনার আত্মীয়স্বজন বলবে ও বা কবে যাবেন আর মানে ফেরত কবে আসবেন, মানে কয়দিনের জন্য আসছেন, মানে প্রথমেই আপনি এক ধরনের আপনাকে ভিজিটার, দে মেক ইউ ভিজিটার, কতদিনের জন্য আসছেন এটা, বাট নোবডি উইল আস্ক ইউ ও আপনি আসছেন ভালোই হয়েছে, হ্যাঁ হোয়াট কাইন্ড অফ হেল্প উই ক্যান ডু অর প্রোভাইড ইউ, আপনাদের কিভাবে সহযোগিতা করে, আপনারা অনেকদিন আসছেন, দেশের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে আমাদের এখন কি করা উচিত? এখন প্রবাসীরা যখন ধরেন আমাদের একটা বাসা আছে বা যে কোনো একটা জায়গা আছে, আমরা রাখিয়া আসলাম, আসার পরেই কিন্তু ওরা ওইজন জিজ্ঞাসা করে যে কখন আসছেন, কতদিনের আসছে, এগুলো হলো ওদের এই ডেটাগুলো, হ্যাঁ ডিসক্রিমিনেশন। আর যখনই আসে মেজরিটি প্রবাসীরা আমরা যে ফেস যেটা করতেছি এখন, স্পেশালি আমরা সিলেট সাইডে, হ্যাঁ সিলেট সাইডে যেন আমাদের এই যে সম্পত্তি বাসা এগুলো যাইয়া আমরা আবার আমাদের রাইট পাচ্ছি না, এগুলো আমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে দখল করে বসে রয়েছে এটা সেটা। তো আমাদের সংগঠন যেটা করি আমরা এই রাইটসগুলো নিয়ে আমরা একটু করি, যেন কীভাবে এটা আপনার হকটাকে আপনি পাইবা, আপনার সম্পত্তিটা বা আপনার যে ওয়েলথ এটাকে কীভাবে প্রোটেক্ট করবা, এটাই আমরা ন্যায্য হিস্সা যেটা আপনার অধিকার, যেটা যে জিনিসটা আছে এজ এ সিটিজেন অফ বাংলাদেশ বাই বোর্ন অর হোয়াট এভার, ইটস লাইক আপনার সেই অধিকারটু আদায়ের জন্য আপনার এটা ফান্ডামেন্টাল রাইটস, আপনার এই রাইটসের জন্য আবার ফাইট করতে হয়, এটা খুবই হ্যাঁ।
প্রবাসে আমরা অনেক ইয়ে হচ্ছি, বুঝছেন, নির্যাতিত হচ্ছে। যেমন ধরেন আপনার সাউদিতে বা মিডল ইস্টে যারা কাজ করতেছে, সাউদি থেকে আপনার বাংলাদেশের যে রেমিটেন্স যায় সবচেয়ে বেশি যায়। সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি দেখেন সাউদিতে যাইয়া কতটুকু কষ্ট করে ওরা, it's not it's out of I was quite imagination. surprised, and Shahid Sahib, so while I was doing my pilgrim in Mecca, Saudi, yeah. আমি দেখছি এই যে ওই যে রাস্তার মাঝে মানুষের কাজ করছে, কিন্তু রাস্তা ফ্লেম অর্থাৎ আগুনের মানে শিখা উঠতেছে, এই জায়গায় মানুষ হ্যাঁ, কষ্ট গরম। অনেক ব্যাপার আসবো আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা যাবো ছোট্ট একটি বিরতিতে। আমরা অনেক সুন্দর কথা বলছেন আমাদের আজকের শাহেদ সাহেব এবং নিজাম রহমান সাহেব। আমরা আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ সকলকে।